ডালাস ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশের প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং সেই ম্যাচে বাংলাদেশের যে ক্রিকেটের বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপের সমীকরণ কী দাঁড়াবে, বাংলাদেশের নেক্সট রাউন্ডে যেতে পারবে কিনা, সব সমীকরণ নির্ভর করতেছে কালকের ম্যাচটার উপরে। তো সেই ম্যাচটা ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে শ্রীলঙ্কার ক্রিকেট টিম এবং বাংলাদেশ ক্রিকেট টিমের উপর। তো সেই জায়গায় বাংলাদেশের সম্ভাব্য যে প্লেয়িং 11 সেটা কীরকম হবে, সেই সম্ভাব্য প্লেয়িং 11 নিয়ে আজকে আমি আলোচনা করব। তো টি-20 ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত যে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানে আলোচনার থেকে সমালোচনার জায়গায় তৈরি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আউটফিল্ড নিয়ে কোশ্চেন, উইকেটের ধরন নিয়ে কোশ্চেন, যেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ আমরা খুব কমই দেখেছি এবং যেখানে একপাক্ষিক ম্যাচগুলোই বেশি অনুষ্ঠিত হয়েছে, এককভাবে একটি দলেই সেভাবে তার আধিপত্যটা বিস্তার করেছে। তো সেখানে অপোনেন্ট টিম হয়তোবা সেরকম আধিপত্য বিস্তার করতে পারেনি এবং সহযোগী দেশ যাদেরকে নিয়ে এবার 20টা দল নিয়ে টি-20 বিশ্বকাপের যে আসরটা সাজিয়েছে সেখানে সহযোগী দেশগুলো সেরকমভাবে সেই সুবিধাগুলো নিতে পারতেছে না এবং উইকেটের ধরনটাকে সেভাবে ক্যাচ করতে পারতেছে না। বাংলাদেশের আগামীকালকে ম্যাচটা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে ইতিমধ্যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং 3টি ম্যাচের মধ্যে ইউএসএ, কানাডা এবং নেদারল্যান্ডস, নেপাল এবং ইউএসএ এবং পাকিস্তানের মধ্যে। তো ইউএসএ কানাডার মধ্যে যে প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হয়, উদ্বোধনী ম্যাচটা, সেখানে কানাডা 194 রানের একটা ইনিংস খেলেন। তো সেখানে 195 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইউএসএ অসাধারণ একটা পারফরমেন্স করেন এবং তাদের ব্যাটিং লাইন আপ যেভাবে তাদের প্রত্যেকটা খেলোয়াড় তার নিজেদের রিদমটা দিয়ে সর্বোচ্চ নিংড়িয়ে দিয়ে তাদের দায়িত্বটা পালন করে এবং আত্মবিশ্বাসের সহিত সেখানে সেই রানটা তারা চেস করতে সক্ষম হয়। 14 বল বাকি থাকতে 195 রান করেন। গোস করেন 46 বলে 51 এবং 40 জোন্স করেন 40 বলে 94 রান, একটা অসাধারণ ইনিংস খেলেন। তো সেই ম্যাচটা ডালাসে অনুষ্ঠিত হয় এবং তারপরে আমরা ম্যাচটা নেদারল্যান্ডস এবং নেপালের যে ম্যাচটা অনুষ্ঠিত হয় সেখানে আমরা দেখি উইকেটের ধরন কিছুটা ভিন্ন, যেখানে ইউএসএ এবং কানাডার মধ্যে যে ধরনের উইকেটে অনুষ্ঠিত হয়েছিল তার অন্যরকম একটা উইকেটে নেদারল্যান্ডস এবং নেপালে ম্যাচটা অনুষ্ঠিত হয় এবং সেখানে নেপাল 106 করেন এবং নেদারল্যান্ডস 109 রান সংগ্রহ করেন। তো সেই জায়গায় 7 উইকেটে নেদারল্যান্ডস জয়লাভ করে। তো সেই ম্যাচটা অনেকটা লো স্কোরিং ম্যাচ একটা আমরা দেখতে পাই, সেখানে একটা বাড়তি সুবিধা নেন স্পিনাররা। তো বলাই যায় যে সেটা অনেকটা স্লো উইকেট ধরনের ছিল আর কি। তো সেই জায়গায় টিম প্রিঙ্গেল তিনি 3টা উইকেট নেন, স্পিনার একটা বাড়তি অ্যাডভান্টেজ তৈরি করেন। তারপরে ইউএস এবং পাকিস্তানের মধ্যে লাস্ট যে ম্যাচটা অনুষ্ঠিত হয় সেই ম্যাচটা অনেকটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ম্যাচের যে এক প্রকার টান টান উত্তেজনা আমরা দেখতে পাই এবং সেই ম্যাচটায় পাকিস্তান এবং ইউএসের মধ্যে 159 রান টার্গেটে ব্যাট করতে নেমে ইউএসএ 159 রান করতেই সক্ষম হয় এবং সেখানে আমরা ওই ম্যাচটাও যদি আমরা একটু খেয়াল করি সেখানেও স্পিনাররা একটা আধিপত্য বিস্তার করে এবং স্পিনাররা দলের প্রয়োজনে অনেক অনবদ্য একটা ভূমিকা রাখে। তো সেক্ষেত্রে বাংলাদেশের উইকেটের ধরনটা কীরকম হবে সেটাও কিন্তু অনেকটা চিন্তার বিষয়। আমরা দেখতে পাবো সেই হাই স্কোরিং ম্যাচের উইকেট হবে কিনা স্লো উইকেট হবে। তো ধরে নিতেই পারি যে ধরনের উইকেটে ডালাসে যে ধরনের রেজাল্টগুলো বের হয়ে আসতেছে, তো সেক্ষেত্রে স্পিনাররা অনেক বড় একটা ভূমিকা রাখতেছে। তো আমাদের বাংলাদেশের যে শরীফুল ইসলাম ওয়ার্ম আপ ম্যাচে ইনজুরিতে পড়ে এবং তাকে আগামীকালের ম্যাচে তাকে প্লেইং 11-এ দেখা যাবে না ইনজুরির কারণে। তো সেখানে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টেও অনেক বড় একটা ধাক্কা, সেই ধাক্কা সামাল দিতে হবে। কিন্তু ইতিমধ্যে আমরা জানি তাসকিন আহমেদ ইনজুরি, সেখান থেকে তাসকিন আহমেদ কামব্যাক করবে অস্বস্তির জায়গায়, যদিও একটু স্বস্তির হাওয়া লাগছে তাসকিন কামব্যাক করার কারণে। তো সেই জায়গায় তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এই দুইজনকে আমরা পেস বোলিং ইউনিটে এই দুজনকে আমরা দেখতে পাবো প্লেইং 11-এ এবং এখানে আমরা যদি 3টা ম্যাচে দেখি মিডিয়াম পেসার বলাররা অনেক ভালো বল করতেছে এবং হালকা সুইং পাচ্ছে বাতাসের কারণে। তো সেই জায়গায় মিডিয়াম পেস বলের দিকে আমাদের সৌম্য সরকার মিডিয়াম পেস বল করেন তিনি পার্ট টাইম হিসেবে এবং যদি দলের প্রয়োজনে সেরকমটা হয় তাকে 4 ওভারও কন্টিনিউ করা যেতে পারে। তো সেই জায়গায় আমরা যদি প্লেইং 11টা এরকম করে সাজাই
তো হচ্ছে সৌম্য সরকারকে ওপেনিংয়ে দেখা যাবে, সৌম্য সরকার এবং তানজিদ তামিমকে, এবং যেখানে লাস্ট দুইটা ম্যাচে তারা অসাধারণ হচ্ছে রান করেন, যেমন ও ইউএসের বিপক্ষে 10 উইকেটে জয়লাভ করে, জিম্বাবুয়ের বিপক্ষে 100 রানের একটা পার্টনারশিপ করেন। তো এই জায়গাটাতে তাদের উপরেই ভরসা রাখবে অধিনায়ক শান্ত, এবং 3 নম্বর পজিশনে নাজমুল হাসান শান্ত। এক্ষেত্রে আমি কালকের ম্যাচটাতে লিটন কুমার দাসকে ড্রপ করা হতে পারে আমার মতামত থেকে। তো সেই জায়গায় 4 নম্বর পজিশনে হচ্ছে সাকিব আল হাসান, এবং 5 নম্বর পজিশনে হচ্ছে তৌহিদ হৃদয়, এবং 6 নম্বর পজিশনে মাহমুদুল্লাহ রিয়াদ, এবং 7 নম্বর পজিশনে জাকের আলী অনিক। যেহেতু লিটন কুমার দাস উইকেট কিপার, জাকের আলী অনিক উইকেট কিপার, জাকের আলী অনিক সেরকম পরীক্ষিত উইকেট কিপার না, তারপরে যেহেতু লিটন কুমার দাসকে ড্রপ করা হতে পারে, তো সেই জায়গায় জাকের আলী অনিক উইকেট কিপিংয়ের দায়িত্বটা পালন করবেন, এবং একজন ব্যাটার হিসেবেও তিনি অসাধারণ ব্যাট করেন। এবং 8 নম্বর পজিশনে যদি দেখি শেখ মেহেদী, তো শেখ মেহেদী টি-20তে লাস্ট কয়েকটা সিরিজেই তিনি অসাধারণ বোলিং করেন। তো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তার উপরেই ভরসা রাখবেন। এবং তারপরে হচ্ছে রিশাদ হোসাইন, বাংলাদেশের লেগ স্পিনের যে লাস্ট 15-16 বছরে যে লেগ স্পিনের যে একটা অভাব ছিল, সেই জায়গায় রিশাদ হোসাইন অনেকটা আশার আলো দেখিয়েছে। তো রিশাদ হোসাইন যে পাওয়ার হিটিং ব্যাট করেন, এর আগে আমরা দেখি শ্রীলঙ্কার বিপক্ষে হাসারাঙ্গাকে যেভাবে তিনি পিটিয়েছেন, যেভাবে তিনি বাংলাদেশের জয়ে হাসারাঙ্গার উপর যে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলেছেন, তো সেই জায়গায় রিশাদ হোসেনকে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে সেই জায়গাটাতে রিশাদকেই চিন্তা করা হবে। তো এবং তারপরে আমরা যদি দেখি 10 নম্বর পজিশনে হচ্ছে তাসকিন আহমেদ, এবং 11 নম্বর পজিশনে মুস্তাফিজুর রহমান। তো এখানে যদি আমরা দেখি পেস বলার আমরা পাচ্ছি, মূল পেস বলার পাচ্ছি 2 জন, তাসকিন এবং মুস্তাফিজ, এবং হচ্ছে একজন মিডিয়াম পেস বলার পাচ্ছি। তাহলে আমাদের পেস বলারের ঘাটতিটা ওখানেই পূরণ হয়ে যাচ্ছে, সৌম্য সরকার। এবং আমরা যদি স্পিন অলরাউন্ডারের কথা চিন্তা করি, 3 জন স্পিন অলরাউন্ডার বলার আমরা পাচ্ছি পারফেক্টলি, সেখানে সাকিব আল হাসান, শেখ মেহেদী এবং রিশাদ হোসেন। তো আমরা 3-6 জন বলার, নিয়মিত বলার আমরা পেয়ে যাচ্ছি, এবং সেখানে ডান হাতি বাম হাতি একটা কম্বিনেশন আমাদের একাদশে আমরা পেয়ে যাচ্ছি। তো সেই সব কিছু চিন্তা করে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ পার্ট টাইম বল করতে পারেন। তো আমাদের সেই জায়গায় আমার মনে হয় কালকে পেস বলারের থেকে, সিমারের থেকে বেশি করে অর্থোডক্স স্পিনারের বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বেশি ভরসা করবে, যেহেতু লাস্ট 3টা ম্যাচে স্পিনাররা অনেক বড় ভূমিকা রাখেন দলের প্রয়োজনে। তো সেই জায়গায় বাংলাদেশের প্লেইং ইলেভেনটা হচ্ছে এরকম করেই সাজানো হবে শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল সকালে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে। এবং সেখানে বাংলাদেশের প্লেইং ইলেভেনটা যদি আমি আরেকবার বলি, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসাইন, এবং তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। তো আগামীকাল ম্যাচের জন্য বাংলাদেশের জন্য শুভকামনা। সবাই চোখ রাখবেন আগামীকাল বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে। আল্লাহ হাফেজ।